নমস্কার, ব্রেকিং বাংলায় আপনাদের স্বাগত। আমি জয়ন্ত মজুমদার। রাতের দিকে একটু ঠান্ডা লাগলেও দিনের বেলা কিন্তু বেশ গরম পড়েছে, আর সেটা একটু অনুভূতি হচ্ছে। শিবরাত্রি টিবরাত্রি চলে গিয়েছে, ফেব্রুয়ারি মাসেরও 19 তারিখ হয়ে গিয়েছে। তো গরম যে পড়ছে সেই অনুভূতিটা আমরা কিছু কিছু ফিল করছি দিনের বেলাতে, কিন্তু তার থেকেও আমি দেখছি যে যে গরম পড়েছে তার থেকে অত্যাধিক মাথা গরম হয়ে যাচ্ছে আমাদের বিরোধী দলের নেতা শুভেন্দু অধিকারী। তার একটি নিদর্শন আপনাদের একটু দেখাই। প্রথমেই আমি শুভেন্দু অধিকারী একটা বক্তব্য আপনাদের শোনাচ্ছি, তাতেই বুঝতে পারবেন যে কেন বলছি যে গরম পড়ছে বা গরম বাড়ছে। সেটা শুভেন্দুকে দেখলেই বোঝা যাবে। শুনুন শুভেন্দুর সেই বক্তব্যটা। দেখা হবে হাইকোর্টে, গঙ্গার ওপারে দেখা হবে। হয় দেখো 5 মিনিটের মধ্যে কত পুলিশ জড়ো করেছে, দেখো হয়তো করে শুভেন্দু এত পুলিশ দাদা, দেখো খালার পুলিশকে দেখো। এই মুহূর্তে ছবি দেখায় থানার সামনে পুলিশের প্ল্যান নেই। হয় দেখো হয় কিরকম করে খালার পুলিশ দেখো। এই মুহূর্তে ময়না থানার সামনে পুলিশের শিডিউল কাস্ট পরিবার পুরে খাওয়ার থালা থেকে এনেছে। আমি বাড়িতে যাচ্ছি, ও স্ত্রীকে নিয়ে কলকাতা যাব। দেখা হবে গঙ্গার ওপারে, দেখা হবে। আমার নাম শুভেন্দু অধিকারী, দেখা হবে। মমতা থাকছে না এপ্রিলের পরে, মমতা থাকছে না, ছবিগুলো থাকছে। আপনারা শুনলেন, এটা হচ্ছে যে মঙ্গলবার দিন শুভেন্দু অধিকারী মানে ময়না থানা এলাকাতে শুভেন্দু অধিকারীর দলের একজন জেলা পরিষদ সদস্য উত্তম সিং, তাকে পুলিশ গ্রেপ্তার করেছে। এক তৃণমূল কর্মীকে মারধরের অভিযোগে পুলিশ তাকে গ্রেপ্তার করে। তারপরে শুভেন্দু অধিকারী হচ্ছে রিপাবলিক টিভির সাংবাদিক নিয়ে সঙ্গে করে নিয়ে হচ্ছে তিনি ময়না থানার সামনে গিয়ে পুলিশকে থ্রেট করলেন, নানান রকম কথা শোনালেন যে এই সব হয়েছে ওই সব হয়েছে, এবং মমতা বন্দ্যোপাধ্যায় হচ্ছে তিনি থাকবেন না 30 এপ্রিলের পরে, ছবি থেকে যাবে সব। আমি গঙ্গার পারে আপনাদের ওপার, গঙ্গার ওপারে মানে গঙ্গার ওপারে বলতে হাইকোর্টে বুঝে নেবেন। তো হচ্ছে আমার যেটা বক্তব্য যে শুভেন্দু অধিকারী আপনি যখন হাইকোর্টে গিয়ে সব বুঝে নেবেন, গঙ্গার ওপারে সব বুঝে নেবেন, পুলিশের আইও কে মানে তদন্তকারী অফিসার আইসি কে আপনি যখন থ্রেট ফেট করছেন, তো গঙ্গার ওপারে গিয়ে বুঝে নিতেন। যদি পুলিশ অন্যায়ভাবে কাউকে গ্রেপ্তার করে থাকে, আপনার সামনে কোর্ট খোলা ছাড়া, আপনি তো কোর্টে তো রেগুলার বেসিসে যাতায়াত করেন, কিছু হলেই কোর্টে ছোটেন, হাইকোর্টে ছোটেন, গিয়ে মামলা করেন। তো সেটাই আপনি করতে পারতেন, কিন্তু আপনি সেই রাস্তায় না গিয়ে পুলিশকে আগে গিয়ে থ্রেট করে আসলেন, এবং সেটা মিডিয়ার লোক সঙ্গে নিয়ে গেলেন, আপনার পেটোয়া চ্যানেলের লোকজনকে সঙ্গে নিয়ে গেলেন, নিয়ে গিয়ে হচ্ছে সেখানে ছবি টবি তুলে আপনি দেখালেন যে আমি একটা ময়না থানার সামনে বিরাট বিপ্লব করেছি। মানতাম আপনি ময়না থানার ঘেরাও করে বসে আছেন লোকজন নিয়ে জড়ো করে, যে পুলিশ অন্যায়ভাবে গ্রেপ্তার করেছে, যতক্ষণ না আমাদের দলের কর্মী মুক্তি পাবে উত্তম সিং ততক্ষণ আমরা এখানে ঘেরাও করে থাকবো, সেটা না। ওই পুলিশকে থ্রেটটা করলেন, আরেকবার শুনিয়ে দিলেন পুলিশকে যে 30 এপ্রিলের পরে মমতা বন্দ্যোপাধ্যায় ক্ষমতা থাকবে না, তারপরে তিনি দেখে টেকে নেবেন, আর পুলিশকে গঙ্গার ওপারে মানে হাইকোর্টে বোঝাতে চেয়েছেন হয়তো, সেখানে বুঝে নেবেন। তো এগুলোর কি কোনো দরকার ছিল থানায় গিয়ে থ্রেট করার? আপনি যদি আইনের পথেই হাঁটবেন, তার স্ত্রীকে নিয়ে বলছেন যাবেন গঙ্গার ওপারে মানে হাইকোর্টে আসবেন, তো হাইকোর্টে আসতে পারতেন, পুলিশকে ওখানে গিয়ে থ্রেট করা দরকার কি আছে? আসলে শুভেন্দু অধিকারী না এর একটা অভ্যাসে দাঁড়িয়ে গেছে। একটা কিছু হলো নন্দীগ্রাম থানায় গিয়ে একটু নন্দীগ্রামের ওসিকে একটু থ্রেট করে আসলাম, একটু ময়না থানায় কিছু হলো সেখানে একটু থ্রেট করে আসলাম, আচ্ছা একটু খেজুরি থানায় কিছু হলো সেখানে গিয়ে একটু থ্রেট করে আসলাম, কি ভূপতিনগর থানায় গিয়ে থ্রেট করে আসলাম। শুভেন্দু কোনো সেই না, ওই বিধায়ক বা তার আগে যারা ছোটখাটো নেতা থাকে তাদের যে অভ্যাসগুলো, সেই অভ্যাসগুলো বিরোধী দলের নেতা, লিডার অফ দ্য অপোজিশন, মানে স্টেটের হচ্ছে ক্ষমতায় থাকেন মুখ্যমন্ত্রী, আর সমস্ত বিরোধী মানুষ যারা বিরোধী দলকে জেতায়, মানে যে আসনগুলো জেতায়, তার নিরিখে হচ্ছে বিরোধী যত বিধায়ক আছে তার দলনেতা, একেবারে খুব পাওয়ারফুল চেয়ার। তো সেই চেয়ারে বসে থানার ওসিদের থ্রেট করার থেকে আর বেরোতে পারলো না, কারণ হচ্ছে বারে বারেই দেখছি বিভিন্ন কেস হচ্ছে চলে যাচ্ছে, আর এখন তো সদ্য ঠান্ডা থেকে একটু গরম পড়েছে, বোঝাই যাচ্ছে। আসলে শুভেন্দু অধিকারী যেটা আমি আপনাদের বলি সেটা হচ্ছে যে 5 ফেব্রুয়ারি স্টেট বাজেটের পরের দিন থেকে, স্টেট বাজেটের দিন থেকেই বলা যায় শুভেন্দু অধিকারীর মাথাটা অত্যন্ত গরম হয়ে গেছে, মাথাটা খারাপের মতো হয়ে গেছে। কারণ মমতা বন্দ্যোপাধ্যায়ের দুটো সিদ্ধান্ত শুভেন্দু অধিকারী বুঝে গেছে যে খেলা ওখানে শেষ হয়ে গেছে, ম্যাচ হাতছাড়া হয়ে গেছে। একটা হচ্ছে লক্ষ্মীর ভান্ডারে 500 টাকা বাড়ানো, এবং সেকেন্ড হচ্ছে যুবসাথী প্রকল্পে বেকার যুবকদের হচ্ছে 5 বছর পর্যন্ত 1,500 টাকা করে মাসিক অনুদান। তো এইটার পরে শুভেন্দু অধিকারী বুঝে গেছে যে সুবিধা খুব একটা কিছু হবে না, ওই চেঁচামেচি করে এটা ওটা করে এতদিন হিন্দু মুসলিম অনেক করেছেন, তারপরে এসআইআরটা বুমেরাং হয়ে গেছে, এখন বসে আছেন যে এসআইআর যা নামটাম বাদ গেছে, এখন ইলেকশন কমিশন যদি অনৈতিকভাবে 10-20 লাখ 30 লাখের নাম কেটে দেয়, মানে ফাইনাল লিস্টের নাম কেটে দিল, দিল্লি থেকেই কেটে দেওয়ার ব্যবস্থা করে দিল, কারণ নাম তোলার মালিক হচ্ছে এখানকার ইয়ার ওরা
তারা তাদের মতো করে তারা তুললো, সংযোজন বিয়োজন যা কিছু হলো হয়ে গেল। কিন্তু ওই লজিক্যাল ডিসক্রিপেন্সির মতো দিল্লি থেকে সফটওয়্যার দিয়ে হচ্ছে 1,20,20,20 লোককে লাইনে দাঁড় করানো, সেরকম করে হয়তো 20-30 লাখ কেটে দিতে পারে। কিচ্ছু মানে অস্বাভাবিক কিছু নয়, অনেক কিছু করতে পারে। সে সবার আশায় বসে আছেন যে 58 লাখ 6-7 লাখ হচ্ছে ওই ডকুমেন্টস ঠিক মতো নেই বলে 60-65তে আটকে গেলে মুশকিল হবে, 1.5 কোটি লোক ভোট দেয় না, তার মধ্যে অনেকে এই যারা বাদ পড়েছে এদের অনেকে রয়ে আছে। তো এইসব ভেবে ভেবে যদি এখন কমিশন যদি আরো 20-30 লাখ কেটে দিতে পারে, মুসলিম অধ্যুষিত যদি এলাকায় যদি কেটে দিতে পারে বা মুসলিম ভোটারদের কেটে দিতে পারে, তাতে যদি কিছু সুবিধা হয়, কোনো কনস্টিটিউয়েন্সিতে 10,000 মুসলিমের নাম কেটে দেওয়া যায়, র্যান্ডম কেটে দিলাম, তারপর ফাইনাল ভোটার লিস্ট বেরোলে তারা কোথায় যাবে, কার কাছে অ্যাপ্লাই করবে, ইআরওর কাছে অ্যাপ্লাই চিঠি দিতে হবে, ইআরও বক্তব্যে সন্তুষ্ট না হলে ডিএম এর কাছে দিতে হবে, ততদিনে ভোট ঘোষণা হয়ে যাবে। যদিও নমিনেশন ফাইলিং এর দিন পর্যন্ত নাম তোলা যায়, মানে শেষ দিন পর্যন্ত নাম তোলা যায় নমিনেশন ফাইলিং এর। তো এগুলো প্রসেস, এবং এক্ষেত্রে অনেক লোকই নাম তুলতে পারবে না যদি কমিশন অন্যায়ভাবে হচ্ছে আরো 20-30 লাখের নাম কেটে দেয়। সেই আশায় বসে আছেন, যদি হয় মতুয়াদের নাম কাটা গেছে বহু, যে 6-7 লাখ ডকুমেন্টস এর জন্য বা গড়াজি চেয়েছে 5 লাখ লোক আসেনি শুনানিতে, তাদের মধ্যে 90% মতুয়া, যেসব অ্যাসেম্বলি বা বুথ ধরে দেখা যাচ্ছে। এসবের কারণে মাথাটা গেছে, এসআইআরটা করে অনেক কিছু ভেবেছিলেন, অনেক কিছু হয়ে যাবে, 1.5 কোটি নাম্বার চলে যাবে, 1,25,00,000 নাম্বার চলে যাবে, বাংলাদেশ অনুপ্রবেশকারীদের নাম পাওয়া যাচ্ছে না, খুঁজে পাওয়া যাচ্ছে না, রোহিঙ্গা খুঁজে পাওয়া যাচ্ছে না, দূরবীন দিয়ে দেখতে হচ্ছে। এসবের কারণে মাথাটা গরম হয়ে গেছে। ওই জন্য একজন কর্মী অ্যারেস্ট হয়েছে, পুলিশ অ্যারেস্ট করেছে, সেখানে তাকে উকিল দেবে, তারপরে পুলিশ অন্যায়ভাবে অ্যারেস্ট করেছে, তার জন্য আমি হাইকোর্টে যেতে পারি সেই অ্যারেস্টের বিরুদ্ধে, তার বেলের জন্য অনেক রাস্তা আছে। কিন্তু ওই অভ্যাস হচ্ছে ওই পঞ্চায়েত প্রধান, ওই হচ্ছে পঞ্চায়েত সমিতির সভাপতি, ওই লেভেলের ব্লক সভাপতিদের লেভেলে হয়ে গেছে, অভ্যাসটা রয়ে গেছে, স্বভাবটা রয়ে গেছে, গিয়ে থানায় ওসিকে গিয়ে একটু সেট করে আসলাম, সঙ্গে মিডিয়া নিয়ে গিয়ে। তো এইসব হচ্ছে ব্যাপার। আসল ব্যাপারটা হচ্ছে বঙ্গ বিজেপি দিশেহারা হয়ে গেছে, সবাই দিশেহারা হয়ে গেছে, যে যা পাচ্ছে যেখানে পাচ্ছে সব বলে দিচ্ছে। কারণ হচ্ছে বাজেটের পরেই শুভেন্দু অধিকারী বলে দিয়েছিলেন যে লক্ষ্মীর ভান্ডারের জন্য 1 জুন থেকে 3,000 টাকা করে দেওয়া হবে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পে। মানে মমতা বন্দ্যোপাধ্যায় 1,500 টাকার কথা ঘোষণা করেছেন, শুভেন্দু অধিকারী 3,000 টাকা করে দেওয়া হবে। এদিকে আবার বিজেপির নেতারা, বিজেপি সমাজ মাধ্যমের কর্মীরা সবাই বলে যাচ্ছে, কর্মীরা যে ভাতা নয় চাকরি চাই। তো একটা দেওয়াল লেখা বিজেপির সমাজ মাধ্যমে ভাইরাল হয়েছে, আপনাদের না দেখি আমি মানে লোক সংবরণ করতে পারলাম না, সেই সমাজ মাধ্যমে ভাইরাল হওয়া সেই দেওয়াল লেখানটা দেখুন। সেখানে বিজেপি বলছে যে ভাতা নয় চাকরি চাই হচ্ছে পাল্টানো দরকার, তাই বিজেপির সরকার। তো এটা একটা কথা। আরেকটা জায়গায় লিখছে যে লক্ষ্মীর ভান্ডারে 3,000 টাকা করে দেওয়া হবে 1 জুন থেকে বিজেপি ক্ষমতা আসলে। মানে আমি বুঝতে পারছি না যে দিশেহারা অবস্থা হলে এইটা হয়, যে আমি ভাতার বিরোধিতা করছি, আবার মমতা বন্দ্যোপাধ্যায় যে ভাতা দিচ্ছে সেটাকে হচ্ছে আমি ভোটারদের প্রলোভন দেখানোর জন্য বলছি, মমতা বন্দ্যোপাধ্যায় যা দিচ্ছে তার ডবল দেবো, আমাকে ক্ষমতায় নিয়ে আসো। তো কোনটা ঠিক আমি বুঝতে পারছি না। হয় ভাতার বিরোধিতা করুন, তাহলে বলুন যে লক্ষ্মীর ভান্ডার আমরা দেবো না, আমরা সমস্ত ভাতা তুলে দিয়ে চাকরির ব্যবস্থা করব, এইটা বলুন মানায় বিষয়টা। যে হ্যাঁ, আপনারা একটা সত্যি কথা বলছেন, যে আপনারা পজিটিভ কিছু বলছেন, যে এসব ভাতা টাতা দিয়ে কিছু হবে না, মানুষকে একটু ভিক্ষা দেওয়া। আসলে হচ্ছে আমরা কনস্ট্রাকটিভ কিছু করব। তাই হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায় যে ভাতা দিচ্ছে সেই ভাতা আমরা বিরোধিতা করছি, এবং আমরা ক্ষমতায় আসলে, আমাদের ক্ষমতায় আনুন, ক্ষমতা আসলে আমরা ভাতা সব বন্ধ করে দেবো, দিয়ে হচ্ছে সেই টাকা আমরা হচ্ছে কর্মসংস্থানের জন্য সেই টাকাকে কাজে লাগাবো, বা সেই টাকা দিয়ে কর্মসংস্থান বা কর্ম সৃষ্টি করব, চাকরি ব্যবস্থা করব। সেটা বলছেন না, একদিকে ভাতার বিরোধিতা করছেন, কর্মীরাও সেটাই করছে, ভাতার বিরোধিতা, ভাতা নয় চাকরি চাই বলে দেয়াল লিখছে, আবার পাশাপাশি দেয়াল লিখছে একই বুথের কর্মীরা যে লক্ষ্মীর ভান্ডারের টাকা 3,000 টাকা করে দেওয়া হবে বিজেপি ক্ষমতা আসলে 1 জুন থেকে। যে শুভেন্দু অধিকারী আপনার বক্তব্যটাই বলছেন। তা এখন আমি বুঝতে পারছি না, আবার যে মঙ্গলবার দিন যে শ্রমিক ভট্টাচার্য বলে দিলেন যে এসআইআর হোক আর না হোক, এসআইআর বন্ধ করে দেওয়া হোক, যে কেন্দ্রীয় বাহিনী না থাকুক, কেন্দ্রীয় বাহিনীর জায়গায় রাজ্য পুলিশ দিয়ে ভোট করুক, যা খুশি করুক, তাতেও বিজেপি ক্ষমতায় আসবে। আবার এতদিন ধরে এসআইআর এর গুণগান গেয়েছেন, এসআইআর দরকার, এসআইআর না হলে হচ্ছে বাংলাদেশি অনুপ্রবেশকারীদের এই ভোটার তালিকা থেকে বাদ দেওয়া যাবে না, সমস্ত অনুপ্রবেশকারী ঢুকে আছে। এই আপনারা শ্রমিক ভট্টাচার্য আপনারাই বলেছিলেন যে এসআইআর ফেসআইআর দরকার আছে, ঘুষপেটিয়া বাঁচতে হবে। অমিত শাহ, আপনাদের নেতা অমিত শাহ বলছে যে সব দরকার আছে বাংলাতে, কারণ হচ্ছে ঘুষপেটিয়া বাঁচতে হবে। মোদী বলছে যে এত ঘুষপেটিয়া ঢুকেছে, পুরো ডেমোগ্রাফি
কোরিওগ্রাফি চেঞ্জ করে দিয়েছেন, জনবিন্যাস পুরো চেঞ্জ করে দিয়েছেন। এসআইআর তার জন্য দরকার, অমিত শাহ এসআইআর পক্ষে খুব সওয়াল করেছেন, আপনারাও এসআইআর নিয়ে খোল করতাল বাজিয়েছেন, এখন আবার বলছেন এসআইআর হোক, বন্ধ হোক, আমরা ক্ষমতায় আসবো। আমি বুঝতে পারছি না ব্যাপারটা কি। আর এতদিন বলছে কেন্দ্রীয় বাহিনী, বিজেপি কেন্দ্রীয় বাহিনী চেয়েছে, বেশি করে কেন্দ্রীয় বাহিনী দাও, বেশি করে কেন্দ্রীয় বাহিনী দাও, রাজ্য পুলিশকে দিলেই হচ্ছে, মমতার পুলিশ তারা হচ্ছে তৃণমূলের সন্ত্রাসকে মদত দেবে, জোর করে বুথ দখল করবে, পুলিশ সাহায্য করবে, রাজ্য পুলিশ দিয়ে ভোট হবে না, রাজ্য পুলিশকে বুথের থেকে শত হাত দূরে রাখো, কেন্দ্রীয় বাহিনী দিয়ে ভোট করতে হবে, কেন্দ্রীয় বাহিনী দিয়ে ভোটারদের ভোটার কার্ড, পরিচয়পত্র, স্লিপ চেক করাতে হবে। কেউ কেউ আবার তো সমাজ মাধ্যমে বলে বেশি কেন্দ্রীয় বাহিনীরা আর কি প্রিজাইডিং অফিসারের কাজ করবে, মানে এসব আমি দেখছি। যাই হোক, তো এখন এসবের পরে আবার সমীপ ভট্টাচার্য এইসব কথা বলছে। বিষয়টা হচ্ছে আসলে দিশাহারা হয়ে গেলে যা অবস্থা হয়, এদের তাই অবস্থা হয়েছে। শুভেন্দু অধিকারীর ভাতার কথা গুণগান গেয়ে দেয়াল লেখা হচ্ছে, আবার ভাতার বিরোধিতা করা হচ্ছে। বুঝতে পারছে না কি বলবে, কি মানে একটা কিছু বলতে হবে তো কনস্ট্রাকটিভ, সেটা বলার দম নেই। এখন এইসব তালগোল পাকাচ্ছে, ভোটারদের কনফিউজ করছে। একবার ভাবছে ভোটারদের লোভ দেখায় ৩,০০০ টাকা, তাতে ভোট পাবো, আবার হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায় বিরোধিতা করতে হবে, তাই হচ্ছে ভাতার বিরোধিতা করো। জানি না, আগামী এখনো ধরুন ফেব্রুয়ারির আরো ধরুন 9 দিন, মার্চের 31, 40 দিন, আরো এপ্রিলের 30 দিন, 70 দিন এখনো বাকি আছে ভোট পাস শেষ হতে। 70 দিনে এই বঙ্গ বিজেপির নেতারা, এই দিশাহারা নেতারা কি করবে আমি বুঝতে পারছি না। আরো কি কি বলবে না বলবে, কারণ হচ্ছে এমনি শুভেন্দু অধিকারী মাথা খারাপ হচ্ছে, তিনি আবার ওদিক থেকে পার্টিতে কোণঠাসা অবস্থায়, সমীপ ভট্টাচার্যরা তার অবস্থা টুটি চেপে ধরেছে, কোনো দিক থেকে কিছু করতে পারছেন না, নিজের পেটোয়া লোকদের টিকিট দেওয়ানোর ব্যবস্থা করতে পারছেন না, সেগুলো সব খারিজ হয়ে যাচ্ছে। দিল্লিতে গিয়েও সুবিধা হচ্ছে না, সেখানেও সব খারিজ হয়ে গেছে। অমিত শাহ হচ্ছে আর তাকে নেড়ে চেড়ে দেখছেন না, কারণ অমিত শাহ বুঝে গেছেন যে তিনি কি জিনিস। এবং রাজ্য নেতারা শুনেছি যে অমিত শাহর কাছে হচ্ছে শুভেন্দুর নামে কমপ্লেন করেছে সব টিকিট বিলিফিলির ব্যাপারে। যাই হোক, এখন মানে এইসব নানা কারণে শুভেন্দু অধিকারী মাথাটা জট পাকিয়ে গেছে বলে আমার মনে হচ্ছে। আমার ধারণা যে এইসবের কারণে এক হচ্ছে বাজেটে মমতা বন্দ্যোপাধ্যায় এসব ঘোষণা, প্লাস হচ্ছে দলে কোণঠাসা, দলের লোকরা হচ্ছে আর পাত্তা দিচ্ছে না। আগে শুভেন্দু অধিকারী লিস্ট দিলে গদ হচ্ছে, আচ্ছা সেই নাম অমিত শাহ পাস করিয়ে দিতেন, এখন সেটা হচ্ছে না। এইসব কারণেই বোধহয় ময়না থানার ওসি মানে ব্লক প্রেসিডেন্টের রোল প্লে করছেন উনি। ব্লক প্রেসিডেন্ট, ডিস্ট্রিক্ট প্রেসিডেন্ট হলে তবুও মানা যায়। হ্যাঁ, বিজেপির পূর্ব মেদিনীপুর জেলা প্রেসিডেন্ট, তিনি থানায় গিয়ে হচ্ছে ওসিকে গরম গরম কথা শোনাচ্ছেন, বড় বড় বুকনি শোনাচ্ছেন। লিডার অফ দ্য অপোজিশন, মানে ভাবতে পারছে স্টেটের অ্যাসেম্বলিতে মুখ্যমন্ত্রী, উল্টো দিকে লিডার অফ দ্য অপোজিশন। এই হচ্ছে পদ, ক্যাবিনেট মিনিস্টারের হচ্ছে সমমর্যাদাপূর্ণ পদ। তিনি গিয়ে থানার ওসিকে বিভিন্ন সময় থানার ওসিকে দিয়ে তার দলের কর্মী অ্যারেস্ট হয়েছে বলে কি বলে থ্রেট করছেন। তো এই হলো অবস্থা। যাই না, দিশেহারা অবস্থা কতদিন চলবে দেখা যাক, অপেক্ষা আছি, আরো অনেক কিছু দেখতে পাবো আগামী দিনে। আজ এ পর্যন্তই। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নমস্কার।